আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা তুলনামূলকভাবে শান্তির কথা বললেও আজ অবধি আমেরিকা যেসব বড় বড় সামরিক অভিযান চালিয়েছে বা যুদ্ধে অংশ নিয়েছে তার অধিকাংশই হয়েছে ডেমোক্র্যাট আমলে। রিপাবলিকানরা অনেক বেশি আগ্রাসী বক্তব্য রাখলেও তাদের শাসনামলে বরং এরকম ঘটার প্রবণতা কম। বিগত ১০০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে এর সত্যতা পাওয়া যায়। বিডি ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ডেমোক্র্যাট প্রেসিডেন্টরা নির্বাচনের সময় বরাবরই আভ্যন্তরীণ ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন, জনগণকে নৈতিকভাবেও আশাবাদী করেন, কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেলে তারা শেষ পর্যন্ত যুদ্ধে বেশি পারদর্শিতা দেখান। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট উইড্রো উইলসনের সময়ই আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। উইলসনকে ল্যাটিন আমেরিকার দেশগুলোতেও সামরিক অভিযান চালানোর জন্য দায়ী করা হয়। উইলসন তার আমলে হাইতি, নিকারাগুয়া, ডোমিনিকান রিপাবলিক এবং মেক্সিকোতেও সৈন্য প্রেরণ করেন। তিনি এই সমর অভিযানগুলো চালিয়েছিলেন গণতন্ত্রকে সুসংহত করার নাম দিয়ে। এরপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের আমলে। তিনি ছিলেন ডেমোক্র্যাট দলীয়। তৎকালীন রিপাবলিকান নেতারা বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিরুদ্ধে ছিলেন। সে আপত্তিকে অগ্রাহ্য করেই রুজভেল্টের যুদ্ধে অংশ নেন। যদিও ১৯৪১ সালে জাপান পার্ল হারবারে হামলা চালানোর কারণে রুজভেল্টের পক্ষে এমন সিদ্ধান্ত নেয়ার সুযোগ তৈরি হয়। এরপরও রুজভেল্টের সমালোচকরা কোনোভাবেই চাননি আমেরিকা বিশ্বযুদ্ধের অজুহাতে ইউরোপের দেশগুলোতে তার তৎপরতা বৃদ্ধি করুক। অথচ এসব কথাকে পাত্তা না দিয়ে রুজভেল্ট রাশিয়ার সাথে হাত মিলিয়ে পূর্ব ইউরোপের দেশগুলোর ওপর চড়াও হন। রুজভেল্টের পর আমেরিকার মসনদে আসেন হ্যারি ট্রুম্যান। তিনিও একজন ডেমোক্র্যাট। তার নেতৃত্বেই ১৯৫০ সালে কোরিয়ার কমিউনিস্ট চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সশস্ত্র লড়াই শুরু করে। ট্রুম্যান আমেরিকার যৌথ সীমান্তে প্রতিপক্ষের কোনো রকমের টহলের তীব্র বিরোধী ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে শুরু হয় কোল্ড ওয়ার। মার্কিন কূটনৈতিক জর্জ কেনানের প্রস্তাবিত কন্টেন্ট কৌশলের পক্ষে সমর্থন এবং পরবর্তীতে ইয়ালু নদীর উপর জেনারেল ডগলাস ম্যাক আর্থারের সুপারিশ অনুযায়ী চাপ প্রয়োগে ব্যর্থতার কারণে চীনাদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়েছিল। ট্রুম্যান ডক্ট্রিনের একটি ঘোষণা ছিল বিশ্বের যেখানেই জনগণ সংখ্যালঘু সশস্ত্র গ্রুপগুলোর নিপীড়নের মুখে থাকবে কিংবা বাইরের কারো চাপে জনগণ যেখানেই বিপর্যস্ত হবে সেখানে যুক্তরাষ্ট্র জনগণের পাশে গিয়ে দাঁড়াবে। এমন দৃষ্টিভঙ্গির আলোকে যুক্তরাষ্ট্র বিশ্বের বহু দেশের নানা ঘটনায় সম্পৃক্ত হয়েছে, প্ররোচনাও দিয়েছে। ঐতিহাসিকদের মতে ট্রুম্যান যেভাবে বৈদেশিক নীতি ও ঘটনাবলীকে ব্যবহার করে নিজ দেশের রাজনীতিতে ফায়দা হাসিলের চেষ্টা করেছেন, এমনটা আর কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়নি। প্রেসিডেন্ট লিন্ডন বেইনেস জনসন ছিলেন একজন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট, যিনি ভিয়েতনাম যুদ্ধে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয় বরং গোটা দুনিয়ার জন্য একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। তিনি তার দেশের যুদ্ধবিরোধী মহলকে দেশপ্রেম না দেখানোর জন্য অভিযুক্ত করেছিলেন। যারা যুদ্ধবিরোধী প্রচারণা চালাতেন তাদের তিনি নার্ভাস নেলিস বলেও আখ্যায়িত করতেন। তিনি যেনতেনভাবে শুধু সংঘাত ও সংঘর্ষকে বৃদ্ধি করতে চেয়েছেন, অথচ নিজের এসব আগ্রাসী পরিকল্পনার বিষয়ে মার্কিন জনগণকেও রীতিমতো অন্ধকারে রেখেছিলেন। তিনি ভিয়েতনাম যুদ্ধের বিষয়ে জনগণের সাথে এতটাই লুকোচুরি খেলেছিলেন যে পরবর্তী বেশ লম্বা একটি সময়ে জনগণ আর সেই অর্থে নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ভরসাই রাখতে পারেনি। জনসন পরিস্থিতিকে সামাল দিতে না পেরে উল্টো ডেমোক্রেটিক পার্টিকেই বিভক্ত করে ফেলেছিলেন। ফলে ১৯৬৮ সালের যুদ্ধে তিনি আর জয়ী হতে পারেননি। শুধু তাই নয়, জনসনের এসব বেপরোয়া কার্যক্রমের কারণেই ১৯৬৮ সালের নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের রিচার্ড নিক্সন বিপুল ভোট পেয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন। দুটো বিশ্বযুদ্ধ, কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ এবং কোল্ড ওয়ার, প্রতিটি যুদ্ধই মানব ইতিহাসে কালিমার ছাপ রেখে গেছে। আর এসব অঘটনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্টরাই মুখ্য ভূমিকা পালন করেছেন। বিশ্ব এখন আরেকটি কোল্ড ওয়ারের আশঙ্কা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এরই মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন হলো, জো বাইডেনের হাত দিয়ে কি তাহলে আরেকটি কোল্ড ওয়ারের সূত্রপাত হতে যাচ্ছে? এবার বাইডেন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন অ্যান্টনি ব্লিংকনকে। তার বাবা মা ছিলেন ইহুদি।
তার সৎ দাদা স্যামুয়েল পেসার ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি। কিভাবে তিনি হিটলারের নাৎসি বাহিনী থেকে নিজের জীবনকে বাঁচিয়েছিলেন তার উপর তিনি অফ ব্লাড অ্যান্ড হোপ নামের একটি স্মৃতিচারণমূলক বইও লিখেছেন। ওবামা প্রশাসনের আমলে এই ব্লিংকন ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার প্রভাবশালী সদস্য। তিনি সেই সময় মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট হিসেবেও কাজ করেন। ব্লিংকেনের কর্মতৎপরতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সংকটে বেশি সম্পৃক্ত হয়। ব্লিংকেন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র হস্তক্ষেপের পক্ষেও ছিলেন। 2003 সালে জো বাইডেন একজন ডেমোক্র্যাট সিনেটর হয়েও তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের ইরাক আগ্রাসন নীতিকে সমর্থন করেছিলেন। ব্লিংকেন তখনও জো বাইডেনের টিমে কাজ করেছিলেন। ব্লিংকেন গণতন্ত্রের উত্তম সমর্থক, তবে তিনি বিশ্বাস করেন গণতন্ত্রকে সংহত করার জন্য অনেক সময় বল প্রয়োগেরও প্রয়োজন হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবার একটু নজর দেয়া যাক মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের দিকে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ জানিয়েছেন তারা কাতারের সাথে চলমান বিতর্ককে নিরসন করে দুদেশের মধ্যে দূরত্বকে কমিয়ে আনতে চান। 2017 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এই চারটি দেশের অভিযোগ ছিল কাতার নিয়মিতভাবে সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়, যদিও কাতার বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে সৌদি আরবের সাথে চীনের সম্পর্কে কিছু উন্নতির আভাস মিলেছে। চীনের উহান নির্ভর একটি বন্ড চালু করার বিষয়েও দুদেশ কাজ শুরু করেছে। এর মধ্য দিয়েই চীন সৌদি আরামকোতে বিনিয়োগ শুরু করতে যাচ্ছে। সৌদি আরামকো হলো পৃথিবীর সর্ববৃহৎ পেট্রোলিয়াম কোম্পানি। আরামকো সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যেটি করোনা মহামারীর সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব তেলের বাজার এতদিন একচেটিয়াভাবে মার্কিন ডলারের উপর আধিপত্য বিস্তার করে আসছে। এবার যদি সেখানে চীনের ইউয়ান চলে আসে তাহলে ডলার আবারও একটি বড় আকারের প্রতিযোগিতার মুখে পড়বে। চীনের সাথে সৌদি আরবের বেশ বড় অঙ্কের ব্যবসা পরিচালিত হচ্ছে। সৌদি তেলের সর্ববৃহৎ ক্রেতাদের মধ্যে চীনও একটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটি কৌশলী সম্পর্ক বহু বছর ধরেই বিদ্যমান রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার বহু আগে থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলে আসছে। চীন সবসময় বিশ্ব মার্কেটে ডলারের একচ্ছত্র প্রভাবকে চ্যালেঞ্জ করে আসছে। এ প্রতিযোগিতার অংশ হিসেবেই চীন নিজেদের অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে। তারা ক্রমশ স্বাবলম্বী হয়েছে এবং বিশ্বজুড়ে ওই পরিকল্পনাকে সামনে রেখেই অর্থনৈতিক প্রকল্পগুলো প্রণয়ন করেছে। ডলার বিশ্বজুড়ে যেভাবে সুপার পাওয়ারের আসনে বসে আছে, চীন তা থেকে নামাতে চাইছে। সৌদি আরবের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সৌদি আরবে যত অস্ত্র রপ্তানি হয় তার মধ্যে 73% আসে যুক্তরাষ্ট্র থেকে। 2015 থেকে 2019 সালের মধ্যে এ বিপুল পরিমাণ অস্ত্র সৌদি আরবে প্রবেশ করে। সৌদি আরবে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করেছে। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিবিদ ও সমর বিশেষজ্ঞরা বরাবরই সৌদি আরবের অস্ত্র রপ্তানি ও সরবরাহের বিরোধিতা করে আসছেন। জো বাইডেন আগাগোড়াই সৌদি আরবের কট্টর সমালোচক। 20 জানুয়ারি দায়িত্ব নিলে তিনি সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ককে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলেই বিশেষজ্ঞরা ধারণা করছেন। তবে এরই মধ্যে G20 অনুষ্ঠানের সফল আয়োজন করে সৌদি আরব পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে সখ্যতার এবং তুরস্ক ও কাতারকে এক হাতে নেয়ার ইঙ্গিত দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি সফর ও ক্রাউন প্রিন্সের সাথে গোপন বৈঠক নিয়েও ব্যাপক আলোচনা চলছে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তার নেপথ্যে সৌদি আরবের সক্রিয় ভূমিকা এখন ওপেন সিক্রেট। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।